দেখুন, বর্তমানে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো যাচ্ছে, এর দ্বারা কিন্তু বলা যায় না যে ভবিষ্যতে শান্তিপূর্ণ অবস্থায় থাকবে নাকি বড় ধরনের কোনো যুদ্ধ হবে। আচ্ছা, যদি আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়, তাহলে আকাশপথে কে এগিয়ে থাকবে? আকাশ যুদ্ধে কে জিতবে? ভারত জিতবে নাকি বাংলাদেশ জিতবে? হ্যাঁ ভিউয়ার্স গুণ, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো। ভিউয়ার্স গুণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রেডস ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স গুণ, আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশ ভারত যুদ্ধ হলে আকাশে কি ঘটতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, আকাশে কি করতে পারে বা কে জিতবে এখানে? তাহলে চলুন ভিউয়ার্স গুলো ওয়াজ আল্ট্রা নলেজ নিবেদিত আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টা ক্লিয়ারলি ইন ডিটেলস জেনে আসি। লেটস গেট স্টার্টেড। যদি কোনোদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা হবে আকাশে। কারণ আধুনিক যুদ্ধে যে দেশ আকাশের নিয়ন্ত্রণ নেয় সে দেশই সাধারণত বড় সুবিধা পায়। কিন্তু প্রশ্ন হলো, ভারতের বিশাল বিমান বাহিনীর সামনে বাংলাদেশ কতটা টিকতে পারবে? আর যুদ্ধের প্রথম কয়েক ঘন্টায় আকাশে আসলে কি ঘটতে পারে? বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে মোটামুটি একটি সম্পর্ক রয়েছে, তাই এই ভিডিওটি কোনো ভবিষ্যৎবাণী নয়, এটি শুধুই সামরিক শক্তি ও সক্ষমতার ভিত্তিতে একটি কাল্পনিক বিশ্লেষণ। তাহলে চলুন দেখি যুদ্ধ শুরু হলে আকাশে কি কি ঘটতে পারে। আধুনিক যুদ্ধে প্রথম গুলি ছোড়ার আগেই দুই পক্ষ প্রস্তুতি শুরু করে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং রাডারগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় যায়। এছাড়া বিমান ঘাঁটিগুলোতে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয় এবং যুদ্ধ বিমানগুলো দ্রুত উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়। ভারতের হাতে রয়েছে বিস্তৃত রাডার নেটওয়ার্ক। তারা স্থলভিত্তিক রাডার ছাড়াও অ্যাভাস নজরদারি বিমান ব্যবহার করতে পারে, যা মূলত একটি উড়ন্ত রাডার এবং কন্ট্রোল সেন্টার। এটি শত্রুপক্ষের বিমান, মিসাইল বা জাহাজ শনাক্ত করে নিজেদের বাহিনীকে দিক নির্দেশনা দেয়। অন্যদিকে বাংলাদেশও নিজস্ব রাডার নেটওয়ার্ক ও বিমান প্রতিরক্ষা ইউনিট সক্রিয় করবে। এই পর্যায়ে উভয় পক্ষই চেষ্টা করবে শত্রুর গতিবিধি সম্পর্কে যত বেশি তথ্য সংগ্রহ করা যায়, কারণ তথ্যই হবে প্রথম অস্ত্র। এরপর যুদ্ধ শুরু হলে ভারত খুব দ্রুত তাদের যুদ্ধ বিমান মোতায়েন করতে পারবে। ভারতীয় বিমান বাহিনীর হাতে রয়েছে রাফাল, SU-30 MKI, মিরাজ, MiG-29 এবং তেজাস সহ বিভিন্ন আধুনিক যুদ্ধ বিমান। সংখ্যার দিক থেকেও ভারত অনেক এগিয়ে। ধারণা করা হয় তারা প্রায় 400টি ফাইটার এবং 100টি অ্যাটাক বিমান ব্যবহার করতে পারবে। এছাড়া অ্যাপাচি হেলিকপ্টার সহ অন্যান্য বিধ্বংসী হেলিকপ্টার তো আছেই। অন্যদিকে বাংলাদেশের হাতে রয়েছে 8টি MiG-29, 33টি F-7 BGI এবং বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়ক বিমান, যা আবার ঠিকমতো উঠতেও পারে না। এখানে সবচেয়ে বড় পার্থক্য হবে সংখ্যা তো আছেই, সাথে প্রযুক্তি। ভারত একসাথে অনেকগুলো ফ্রন্টে বিমান পরিচালনা করতে পারে, তাই বাংলাদেশের লক্ষ্য হবে নিজের আকাশসীমা রক্ষা করা এবং গুরুত্বপূর্ণ এলাকা সুরক্ষিত রাখা। তাই শুরু থেকেই দুই দেশের কৌশল এক হবে না। ভারত আক্রমণাত্মক সুবিধা খুঁজবে আর বাংলাদেশ কোনোরকম প্রতিরক্ষামূলক অবস্থান নেবে। আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এয়ার সুপারিয়রিটি, অর্থাৎ কে আকাশের নিয়ন্ত্রণ নেবে। যদি কোনো পক্ষ আকাশের নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে তাদের স্থলবাহিনী ও নৌবাহিনীও বড় সুবিধা পায়। এ কারণে যুদ্ধের প্রথম দিকে উভয় দেশ চেষ্টা করবে প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে সীমাবদ্ধ করতে। তাই যুদ্ধ বিমান বনাম যুদ্ধ বিমান সংঘর্ষও হতে পারে এবং দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল ব্যবহৃত হতে পারে। তবে রাডারে আগে শনাক্ত করতে পারা এখানেই বিশাল সুবিধা এনে দিতে পারে। আধুনিক যুদ্ধের বড় অংশই চোখে দেখা ডগফাইট নয়, বরং অনেক দূর থেকেই মিসাইলের মাধ্যমে সংঘর্ষ ঘটে। সে কারণে প্রযুক্তি, রাডার, সেন্সর এবং পাইলটের দক্ষতা সবকিছুই গুরুত্বপূর্ণ হবে। তবে যুদ্ধের সময় শুধু যুদ্ধ বিমান ধ্বংস করাই মূল লক্ষ্য নয়। বিমান ঘাঁটি, রানওয়ে, রাডার স্টেশন, কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এসবও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে বিমান আকাশে উঠতে দেরি করবে এবং রাডার ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে যাবে। তাই উভয় পক্ষই চেষ্টা করবে তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখতে। যুদ্ধের এখানে ভিউয়ার্সদের একটা বিষয় আমি বলতে চাই, আসলে সেটা হচ্ছে যে দেখুন, আমাদের ভারত আয়তন অনেক বড় এবং আমাদের ভারতের অর্থনীতিও অনেক বিশাল। তো সেই ক্ষেত্রে আমাদের ভারতের কাছে যা যা রয়েছে অনেক ক্ষেত্রে আরো প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি মোটামুটি খারাপ না। সেই ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে যে যুদ্ধ বিমান মিয়ানমারের থেকেও কম, সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়। তারপর রিসেন্টলি ভালো রাডার যুক্ত হয়েছে, তারপর বিভিন্ন ড্রোন যুক্ত হয়েছে। এছাড়াও বাংলাদেশের কাছে লং রেঞ্জের সেরকম মিসাইলও নেই। তো সব মিলিয়ে বাংলাদেশের আকাশটাকে নিরাপদ রাখা বাংলাদেশের কাছে কষ্টকর হয়ে যাবে। যদি বাংলাদেশের আকাশকে নিয়ে কোনো প্রশ্ন আসে তাহলে সেখানে উত্তরটা সত্যি দুঃখজনক উত্তরই হবে, ভালো কোনো উত্তর আসলে আশা করা যায় না। তো রিসেন্টলি কিন্তু বাংলাদেশ অনেক যুদ্ধবিমান ক্রয় করছে, যদি সেগুলো বহরে যুক্ত হয় তাহলে হিসাবটা অন্যরকম হতে পারে। হ্যাঁ,
তো এখানে যে বিষয়টা ঘটতে পারে, ভারতের কাছে যেহেতু অনেক কিছু রয়েছে, সেহেতু আমাদের ভারতে কিন্তু অ্যাটাক করার জন্য কিন্তু প্রস্তুতি নিবে আর কি। আর বাংলাদেশের প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিতে হবে। আর সেরকম প্রস্তুতি নিতে হলে অবশ্যই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোমের মতো যে দূরপাল্লার মিসাইল প্রযুক্তিগুলো রয়েছে সেগুলোকে মোতায়েন করতে হবে। তো সেগুলো যেহেতু বাংলাদেশের কাছে সেরকম ভাবে নেই, সেক্ষেত্রে আসলেই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। তো সেখানে ভালো কিছু আশা করা যায় না যে প্রতিরক্ষাটা ঠিকঠাক ভাবে হবে কিনা। তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এই অংশ মূলত অনেক সময় আকাশ যুদ্ধের ফলাফলই নির্ধারণ করে দেয়। তবে অনেকেই মনে করেন যুদ্ধ বিমান থাকলেই যথেষ্ট, কিন্তু বাস্তবে এয়ার ডিফেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি থেকে ছোড়া প্রতিরক্ষা মিসাইল শত্রু বিমানের জন্য বড় হুমকি হতে পারে। বাংলাদেশ গত কয়েক বছরে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা করেছে, কিন্তু কিছু কিছু ব্যবস্থা নিলেও এখনও কোনো শক্ত ব্যবস্থা কার্যকর হয়নি। অন্যদিকে ভারতের কাছে রয়েছে বহু স্তরের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, ফলে শুধু বিমান নয়, বিমান বনাম মিসাইলের লড়াইও দেখা যেতে পারে। আর যে দেশ নিজের গুরুত্বপূর্ণ এলাকা রক্ষা করতে পারবে সে দেশ দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যেতে পারবে। তবে ভারতের আকাশে প্রবেশ করা বাংলাদেশের জন্য অনেক কঠিন সাধ্য হবে। সুতরাং সংখ্যা ও প্রযুক্তির বিচারে ভারত স্পষ্টভাবে এগিয়ে। তাদের বিমান সংখ্যা বেশি, ঘাঁটি বেশি, প্রযুক্তিগত সক্ষমতাও বেশি। তবে যুদ্ধ শুধুমাত্র সংখ্যার খেলা নয়, ভূগোল, কৌশল, প্রস্তুতি, পাইলটের দক্ষতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছুই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য একমাত্র লক্ষ্য হবে নিজের আকাশসীমা রক্ষা করা। অন্যদিকে ভারতের লক্ষ্য হতে পারে দ্রুত আকাশ দখল করে নেওয়া। ফলে যুদ্ধের ফলাফল নির্ভর করবে শুধু অস্ত্রের উপর নয়, বরং সেগুলো কত কৌশলে ব্যবহার করা হচ্ছে তার উপরও। তবে যেহেতু ভারতের অন্যান্য দিকে পাকিস্তান ও চীন রয়েছে, তারা সবসময় চাইবে ভারত একপাশে মনোযোগ দিলে তারা তার সুযোগ নিবে। চীন কিছু না করলেও পাকিস্তানের সাথে জড়াবেই, এটা 99% সত্য। তখন হয়তো বাংলাদেশ কিছুটা সময় পাবে নিজের আত্মরক্ষা শক্ত করার। আপাতত বাংলাদেশের কাছে ভালো কোনো যুদ্ধ বিমান নেই, তবে এখনও সুযোগ রয়েছে বিমান বাহিনীকে উন্নত করার। না হলে ভেনেজুয়েলাকে যেমন মার্কিন বাহিনী এক নিমেষে হারিয়ে দিয়েছিল, তেমনই হবে বাংলাদেশের অবস্থা। তবে যেহেতু ভারত বাংলাদেশের মতো সেরকম কোনো শত্রুতা নেই, তাই কিছু উগ্রবাদী লোকের কারণে যুদ্ধ নিয়ে ভাবনা চিন্তা না করাই ভালো। দুই দেশের মধ্যে যা যা সমস্যা আছে তা টেবিল পর্যন্ত শেষ করতে হবে। তো কথার কোনো শেষ নেই, তাই এখানেই থামিয়ে দিচ্ছি। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারাও দেখতে পেলেন, আমিও দেখতে পেলাম। সত্যি বলতে অনেক কিছুই জানতে পারলাম। এখানে যে বিষয়টা, যদি কখনো এরকম হয়, ব্যক্তিগতভাবে আমি কখনোই চাই না এরকমটা হোক। ঠিক আছে, আমি সবসময় চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে থাকুক, এবং সেটা যাতে পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন যাতে থাকে। ঠিক আছে, তবে এখানে উগ্রবাদী কিছু মানুষের কারণে কিন্তু সমস্যাগুলো হয়, তবে এই সমস্যাগুলো হওয়ার কথা ছিল না। তো যদি কখনো এরকমটা হয়, তাহলে বাংলাদেশের বর্তমান অবস্থা অনুযায়ী বাংলাদেশ এরকম কিছুই করতে পারবে না। তো সেক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই বাংলাদেশকে তৈরি হতে হবে, বাংলাদেশকে নতুন অস্ত্র মোতায়েন করতে হবে। এটা যে শুধু ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য, আসলে আমি তো কখনো চাই না যুদ্ধ হোক। শুধু ভারতের বিপক্ষে না, মিয়ানমারও আছে ওইখানে। তো বাংলাদেশের কথা হচ্ছে, বাংলাদেশ যুদ্ধে তো জড়াতে চায় না কখনোই। সেক্ষেত্রে বাংলাদেশের তো একটা নিরাপত্তার বিষয় রয়েছে, প্রতিরক্ষার বিষয় রয়েছে। কারোর সাথে যুদ্ধে নাই জড়া, তারপরেও বাংলাদেশের কিন্তু বাংলাদেশের প্রস্তুতিটা নিতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ভবিষ্যতে কি হবে সেটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। তো ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটাকে চিন্তা করুক বা না করুক, কিন্তু রিসেন্টলি উন্নত করার চেষ্টাটা করতে হবে, তাহলে আমার মতে ভালো হবে। বর্তমান অবস্থা অনুযায়ী যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশের আকাশ ঠিকভাবে টিকিয়ে রাখতে পারবে না, বাংলাদেশের আকাশের নিয়ন্ত্রণ বাংলাদেশ রাখতে পারবে না। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ব্যক্তিগতভাবে আমি সবসময় একটা বিষয় ভাবি। আমি আমার গত আগের ভিডিওগুলোতে আমি একবার এই কথাটা বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে থাকুক। পাশাপাশি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে আরো অনেকগুলো পাওয়ারফুল দেশ রয়েছে, সেই দেশগুলো যদি একত্রিত হয়, ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে থাকতো, তাহলে বুঝতে পারছেন মানে লেভেলটা কোথায় থাকতো। ঠিক আছে, ভয় বলতে কিছুই থাকতো না। আরে বাংলাদেশের কাছে কম যুদ্ধ বিমান আছে, তাতে কি আসে যায়? বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ দেশ ভারতের কাছে তো আছে। বাংলাদেশকে কেউ কিছু করতে আসবে, এই সাহসটা কেউ দেখাতেই পারতো না। ভারতকে কেউ কিছু করতে আসবে, বাংলাদেশ পাশে আছে, পাকিস্তান পাশে আছে, চীন পাশে আছে। আসলে এটা একটা স্বপ্ন। জানি না এটা কখনো এই স্বপ্নটা বাস্তবায়ন হবে কিনা, সেটা আমি জানি না। সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরে যদি এটা হতো, তাহলে বুঝতে পারছেন কি হতো।
তো সত্যি বলতে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে এরকম কিছু একটা হয়। আসলে এই যে বিভেদটা এটা আসলে সত্যি বলতে ধর্মকে নিয়ে। এই যে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই যে সম্পর্ক খারাপের যে বিষয়টা, এটা আসলে অনেকটা ধর্মকে নিয়ে হয়ে থাকে। এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যেও রিসেন্টলি ধর্মকে নিয়ে কিন্তু সমস্যাটা এগোচ্ছে। আসলে ধর্ম, যার যার ধর্ম তার তার কাজ, ঠিক আছে? ধর্ম একটা সাইড, মানবিক দিকে একটা সাইড, গণতান্ত্রিক যে একটা সাইড। সেখানে ধর্মকে কেন সামনে এনে অন্য একটা দেশের যারা অন্য ধর্মের তাদেরকে নিয়ে, বা দেশের মধ্যে যারা অন্য ধর্মের তাদেরকে নিয়ে কেন সমস্যা সৃষ্টি করতে হবে? এটা আসলে অবুদ্ধিমানদের কাজ। ঠিক আছে? যারা বুদ্ধিমান তারা ধর্মকে নিয়ে কখনোই কথা বলে না। তো এই বিষয়টা নিয়ে বলতে গেলে খুবই খারাপ লাগে যে ধর্মকে নিয়ে বর্তমানে সমস্যাগুলো হচ্ছে। তো ভিউয়ার্স করে এই ছিল বিস্তারিত। তো আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় থাকে, ভালো লেগে থাকে, আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।